হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব সেই ভিডিওটি হলো ক্লাস 10 চ্যাপ্টার 5। এই চ্যাপ্টার 5 এর আজকে লাস্ট পার্ট অর্থাৎ 9 নম্বর পার্ট নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো আগের আলোচনার মধ্যে দিয়ে অনেক কোশ্চেন আমি তোমাদের সাথে শেয়ার করেছি এবং আজকেও কিন্তু এরকম কতগুলো কোশ্চেন অর্থাৎ গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে কোশ্চেনগুলো সাধারণত ক্লাস 10-এ যারা পড়ো তাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য, আর যারা মাধ্যমিক 2026 পরীক্ষা দেবে যারা, তাদের জন্য কিন্তু খুব গুরুত্ব লাভ করবে এই ভিডিওটি। অর্থাৎ এর মধ্যে থেকে যে কোশ্চেনগুলো আমি শেয়ার করেছি সেগুলো তো 100% কমন আমি বলেছি, এই জন্য যে এত বড় চ্যাপ্টার থেকে 100% কোশ্চেন আমরা পেয়েই যাব। তাই আমি বারবারই লিখছি যে এই 100% কোশ্চেন এই চ্যাপ্টার থেকে পেয়ে যাবো। আর আমি যে কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, বড় কোশ্চেন এবং ছোট কোশ্চেন, সব কোশ্চেনগুলোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি বলবো এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে পড়বে। কিন্তু তার আগে আজকে আমি আলোচনা করব ভারতের পরিবহন সংস্থা। এটার এই ভারতের পরিবহন সংস্থাকে 3টি ভাগে ভাগ করা যায়, যেমন হচ্ছে জলপথ, স্থলপথ আর আকাশপথ। এই জলপথে যে পরিবহনগুলো হয় সেই সম্পর্কেও আলোচনা আজকে করব, আর আকাশপথের গুলোও আলোচনা করব। আর এছাড়াও আমরা এই যোগাযোগের মাধ্যম যেগুলো, সেইগুলো নিয়ে আলোচনা করব। দেখো আমি লিখেছি ভারতের যোগাযোগ ব্যবস্থা, আধুনিক যোগাযোগ ব্যবস্থা আর ইন্টারনেটের ভূমিকা। এই ইন্টারনেটের ভূমিকা নিয়েও আলোচনা করব। তার আগে বলবো যে এই জলপথে যে আমরা পরিবহন আলোচনা করেছি সেগুলো তো অবশ্যই গুরুত্বপূর্ণ, আর আকাশপথের গুলোও গুরুত্বপূর্ণ এবং স্থলপথের গুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। তা আমি চলে যাচ্ছি আজকে এই সমরেন্দ্রনাথ মোদক, এই 10ম শ্রেণী ভূগোল ও পরিবেশ এই বই থেকে। অর্থাৎ এই বইটি বেশ গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই বইয়ে কোশ্চেনগুলো সব আহ, প্রত্যেকটা লাইনে ছোট ছোট করে কোশ্চেনগুলো দেওয়া আছে, কিন্তু আমাদের এর মধ্যে থেকে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো, আর সেই কোশ্চেনগুলোই তোমরা ভালো করে পড়বে। আর পড়লে পরেই কিন্তু এখান থেকে আমি বলেছি 100% কোশ্চেন। এই কোশ্চেনগুলো কোনো কোশ্চেন আসবে এমসিকিউ, অর্থাৎ টিক দ্য কারেক্ট অ্যান্সার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ম্যাচিং, নানান রকমভাবে কিন্তু কোশ্চেনগুলো আসতে পারে। তো এর মধ্যে থেকে আমি আলোচনা করব যে আজকে সোনালী চতুর্ভুজ। দেখো এই সোনালী চতুর্ভুজ এই দেশের বৃহৎ 4টি মেগাসিটি, দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতা, এই 4টি শহর মেগাসিটি। এই মেগাসিটি এর যোগাযোগ ব্যবস্থা খুবই গুরুত্ব আছে। অর্থাৎ ভারতের এই পঞ্চম বৃহত্তম সড়ক প্রকল্প, এটাকেই আমরা সোনালী চতুর্ভুজ বলবো। তার আগে বলবো যে সোনালী চতুর্ভুজ যদি সংজ্ঞা আসে তাহলে লিখবো যে দেশের বৃহত্তম 4টি মেগা শহর অর্থাৎ মেগা সিটি দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতা এর সংযোগকারী 846 কিমি দীর্ঘ 4 থেকে 6 চ্যানেল বিশিষ্ট অতি দ্রুতগামী জাতীয় সড়কপথকেই সোনালী চতুর্ভুজ বলে। এই সোনালী চতুর্ভুজ অর্থাৎ দেখো বলেছে 4 থেকে 6টি চ্যানেল যুক্ত, অর্থাৎ এই 4 থেকে 6টি গাড়ি এখান থেকে যাতায়াত করতে পারবে খুব সহজেই। এর উপর নির্ভর করে অনেক রাস্তা নির্মিত হয়েছে। সেই রাস্তাগুলির মধ্যে হচ্ছে NH-19 দিল্লি মুম্বাই, আর NH-8 মুম্বাই চেন্নাই, NH-48 বহু সর্বাধিক 1290 কিমি চেন্নাই থেকে কলকাতা, আর NH-16 দীর্ঘতম বাহু 1684 কিমি দীর্ঘযুক্ত জয়পুর, আহমেদাবাদ, পুনে, ব্যাঙ্গালোর, বিশাখাপত্তনম, ভুবনেশ্বরের সঙ্গে যুক্ত করেছে। এর মধ্যে দেখো কিছু কিছু কোশ্চেন এখানে খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ ন্যাশনাল হাইওয়েজ ডেভেলপমেন্ট প্রজেক্ট NHDP এর অধীনে ন্যাশনাল হাইওয়েজ অথরিটিস অফ ইন্ডিয়া 1995 সালে তৈরি হয়। NHAI সংস্থা 1999 সালের জানুয়ারিতে এটি নির্মিত হয়েছিল। আর কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, রূপায়ণ হচ্ছে 2005 ডিসেম্বর ধরা হয়, অর্থাৎ 2012 সালের জানুয়ারিতে জাতির উদ্দেশ্যে এই উৎসর্গ করা হয়। এটি দেশের পরিবহন ব্যবস্থার বিপ্লব এনেছে। দেখো এই বিপ্লব গুলোর মধ্যে থেকে পড়ছে যে জাতীয় সড়ক যেভাবে নির্মিত হয়েছে এর উপরে নির্ভর করে এই হীরক চতুর্ভুজ। দেখো এখানে একটা সোনালী চতুর্ভুজ টিকা টাইপ কোশ্চেন আসতেই পারে, আর এই হীরক চতুর্ভুজ এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো 138 পাতায় আমি হীরক চতুর্ভুজ এইটা নিয়ে একটু বলছি। দেখো হীরক চতুর্ভুজ সোনালী চতুর্ভুজকে অনুসরণ করে দেশের বৃহৎ 4টি মেট্রোপলিটন শহর দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা এই সংযোগকারী অতি দ্রুতগামী রেল যোগাযোগ প্রকল্পকে এই হীরক চতুর্ভুজ বলা হয়। 1914 সালে অর্থাৎ 2014 সাল থেকে 15 সালের বাজেটে ঘন্টায় 320 কিমি। তুমি ভাবো আমাদের এই সাধারণ গাড়িগুলো, রেলগাড়িগুলো 80 থেকে 100-120 এর মধ্যে চলে, কিন্তু 320 কিমি গতিসম্পন্ন 7টি পথে এই স্ট্যান্ডার্ড
গেজ রেল প্রকল্প গৃহীত হয়েছে। তো এর উপর নির্ভর করে আমাদের দেশবাসী তথা বিদেশের বিভিন্ন পর্যটক সবাই এই থেকে উপকৃত হচ্ছে। এবার আমরা আসবো যে অভ্যন্তরীণ জলপথ অর্থাৎ ভারতবর্ষ একটা নদীমাতৃক দেশ। এই দেশে অনেক নদী আছে, যেই নদীগুলোর উপরে নির্ভর করে ভারতের এই অভ্যন্তরীণ জলপথগুলো নির্ভরশীল হয়ে পড়েছে। তো এই অভ্যন্তরীণ ভারতের অভ্যন্তরীণ জলপথের উপর নির্ভর করে 1986 সালে স্থাপিত হয় ইংল্যান্ড ইনল্যান্ড ওয়াটার ওয়েস অথরিটি অফ ইন্ডিয়া। সদর দপ্তর দেখো, সদর দপ্তর হচ্ছে নয়ডা। 1986 সালে এটা তৈরি হয়েছিল। আবার দেখো, এর মধ্যে থেকেই আরো গুরুত্বপূর্ণ কোশ্চেন, তামিলনাড়ুর বাকিংহাম দীর্ঘতম 796 কিমি, অন্ধ্রপ্রদেশ, কোম্বাপুর, কুন্ডাপ্পা, কেরালা, কোল্লাম ইত্যাদি জায়গাতে এই খালগুলো নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এবার আসবো আমরা ভারতের সামুদ্রিক জলপথ। দেখো, ভারত একটা উপমহাদেশ। এই উপমহাদেশের 3 দিকে সমুদ্র হওয়ার কারণে আর একদিকে হিমালয় পর্বত হওয়ার কারণে জলপথে সমুদ্রের মধ্যে দিয়ে দেশ বিদেশের সঙ্গে কিন্তু যোগাযোগ স্থাপন করা হয়েছে। আর এর উপর নির্ভর করে দেশীয় শিল্প সংস্থাও কিন্তু উন্নতি লাভ করেছে। আর আমাদের দেশ থেকে বিভিন্ন দেশে আমাদের দেশে মালপত্র আমদানি এবং আমরা বিদেশে রপ্তানি করতে পারছি। এবার চলে আসবো আমরা, দেখো, সমুদ্র বন্দর। এই প্রধান সমুদ্র বন্দর, এই সমুদ্র বন্দরের মধ্যে দেখো অনেক বন্দর, অর্থাৎ কলকাতা, পারাদ্বীপ, বিশাখাপত্তনম, চেন্নাই, তামিলনাড়ু, তুন্ডা, মুম্বাই, কোচি, এই জায়গাগুলোতে বন্দর গড়ে উঠেছে। এর মধ্যে থেকেও কিন্তু ছোট ছোট এই যে ছোট্ট একটা ঘর, এই ঘরের মধ্যে থেকে অনেক ছোট ছোট কোশ্চেন। দেখো, আরব সাগরের রানী কোচি, কেরালা, অর্থাৎ কেরলের আরব সাগরের রানী। এবার দেখো, ভারতের বৃহত্তম বন্দর মুম্বাই, মহারাষ্ট্র, এটা গুরুত্বপূর্ণ। এর মধ্যে থেকে দেখো, গভীর সমুদ্র বন্দর তামিলনাড়ুতে অবস্থিত। এবার আমি আসবো এর থেকে কিন্তু দেখো আকাশপথের মাধ্যমে, তাহলে বায়ুস্তরের মধ্যে দিয়ে দীর্ঘ দূরত্বে এরোপ্লেন, জেট, হেলিকপ্টার অতি দ্রুত কিন্তু যোগাযোগ ব্যবস্থা স্থাপন হয়েছে। অর্থাৎ আমাদের দেশ থেকে আমরা মনে করলে কয়েক ঘন্টার মধ্যে এক দেশ থেকে অন্য দেশে, বা কয়েক মিনিটের মধ্যে এক দেশ থেকে আমাদের প্রতিবেশী দেশগুলোর মধ্যে পৌঁছে যেতে পারছি। এবং যোগাযোগ ব্যবস্থার এত উন্নতির কারণেই আমাদের দেশ উন্নতির পথে এগিয়ে চলেছে। এবার আসবো যে জাতীয় বিমানবন্দর, অর্থাৎ ইন্ডিয়ান অথরিটি অফ ইন্ডিয়া, সদর দপ্তর নতুন দিল্লি। 1995 সালে এটি পরিচালিত হয়। আর এই 886টি বিমানবন্দর আছে। এই বন্দর উপগুলোর উপর নির্ভর করে আমাদের দেশের, অর্থাৎ আমাদের দেশ তথা বিদেশের সাথে যোগাযোগ স্থাপন করা হয়েছে। এবার আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে দেখো, কলকাতা বন্দর থেকে আমরা আমাদের দেশ তথা পৃথিবীর সমস্ত দেশে, উপদেশে, উপমহাদেশে কিন্তু পৌঁছে যাচ্ছে এই আমাদের আন্তর্জাতিক বিমানপথ। এবার আমি চলে আসবো পরের চ্যাপ্টারে। দেখো আরেকটা গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে রজ্জুপথ। এই পথটা আমরা আমাদের এখানে দেখতে পাই না, কিন্তু পার্বত্য অঞ্চলের যান্ত্রিক প্রক্রিয়ায় চলমান দড়ির সাহায্যে পণ্য এবং যাত্রী পরিবহন ব্যবস্থাকেই আমরা বলবো রজ্জুপথ। এই ভারতে 114টি রজ্জুপথ রয়েছে। এই রজ্জুপথগুলোর মধ্যে এলিফ্যান্টা রজ্জুপথ দীর্ঘতম 8 কিমি এবং প্রথম সামুদ্রিক রজ্জুপথ। অর্থাৎ এই পথের মাধ্যমে ঝরিয়া, জোশীমাঠ, রায়গড়, দার্জিলিং, বিজয়গড়া, কালিম্পং, চেরাপুঞ্জি ইত্যাদি জায়গাতে চলে যাচ্ছে। তাহলে আমরা রজ্জুপথে যোগাযোগ ব্যবস্থা সাধারণত দার্জিলিং গেলে আমরা রজ্জুপথে চড়তে পারি, দেখতে পারি। এর মধ্যে দেখো আন্তর্জাতিক বিমানবন্দর, এই যে বিমানবন্দরের কথাগুলো বললাম, বিমানবন্দরগুলোর মধ্যে দেখো দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, অমৃতসর, গুয়াহাটি, আহমেদাবাদ, পোর্ট ব্লেয়ার, হায়দ্রাবাদ, বাঙ্গালুরু থেকে বিভিন্ন বিমান বিভিন্ন সময়ে কিন্তু শিডিউল অনুযায়ী চলাচল করছে। এর উপর নির্ভর করে আন্তর্জাতিক বিমানবন্দর সংস্থা কিন্তু অনেক উন্নতি লাভ করেছে। এবার আমি চলে যাব যে এই নলপথ। দেখো, আমরা জলপথে চলেছি, স্থলপথে চলেছি, আকাশপথে চলেছি। এবার এই যে নলপথ, অর্থাৎ নলের মধ্যে, অর্থাৎ পাইপ লাইনের মধ্যে দিয়ে লাইন তৈরি করে তার মধ্যে দিয়ে যোগাযোগ ব্যবস্থাকে, এটাকে আমরা নলপথ বলবো। আর এই নলপথ অর্থাৎ মাটির নিচে দিয়ে নলের মাধ্যমে তরল গ্যাসীয় পদার্থ পরিবহন ব্যবস্থাকে নলপথ বলে। এই নলপথের মাধ্যমে কিন্তু তৈলাক্ত পদার্থগুলো পাঠানো হয়। এবার আমরা পাতাল রেল, আমরা কলকাতা গেলেই কিন্তু পাতাল রেল দেখতে পাবো। মাটির, অর্থাৎ আমরা বলেছি মাটির উপরে চলেছি, মাটির থেকে অনেক উপরে চলেছি, আকাশপথে চলেছি, জলপথে চলেছি, পাইপ লাইনে চলেছি এবং পাতাল রেল, এবং মাটি খনন করে, মাটির তলা খনন করে সেখানে লাইন তৈরি করে সেই যোগাযোগ ব্যবস্থাকে আমরা বলবো পাতাল রেল। অর্থাৎ 1984 সালে কলকাতা মেট্রো সদর দপ্তর, প্রাচীন মেট্রো কলকাতার জীবনরেখা, এই পরিষেবা প্রথম চালু হয়। পৃথিবীর
সবচেয়ে আগে তৈরি হয় আমাদের এই কলকাতা থেকে। এবার আসবো আমি ইন্টারনেট। আমি বলেছি যে আধুনিক যোগাযোগ ব্যবস্থার মধ্যে কিন্তু ইন্টারনেট পড়ে। আজ আমরা হাতের দুনিয়াটাকে হাতের মুঠোর মধ্যে নিয়েছি, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে এক দেশ থেকে অন্য দেশে তথ্য সরবরাহ করতে পারি, বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা, কথোপকথন, ভয়েস মেসেজ সমস্ত কিছুই করতে পারি এই ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে। আবার আমাদের একটা বড় ঘটনা যেটা হচ্ছে ইমেল। এটি হচ্ছে ইলেকট্রনিক্স মেইল, অর্থাৎ বৈদ্যুতিক ডাক ব্যবস্থা। ইন্টারনেট সুবিধা কম্পিউটারে প্রেরকের টাইপ করা চিঠি, স্মৃতি সমস্ত কিছুই আমরা কিন্তু এই ইমেলের মাধ্যমে পাঠাতে পারছি। এবার আসবো যে চলভাষ। এই চলভাষ কি? অর্থাৎ আমরা এই যে মুঠোফোন, মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন, আমরা ঘুমোচ্ছি, আমরা স্নান করছি, আমরা বাথরুমেই কিন্তু ফোনটাকে নিয়ে যেতে সক্ষম হয়েছি এবং সহজেই আমরা কিন্তু সেই কথাগুলো আমরা তার ছাড়াই কথা বলতে পারছি। স্নান করছি, তাতে কি হয়েছে? তাতে কোনো অসুবিধা নেই। আমরা কিন্তু তার মধ্যে থেকেও কিন্তু এই যোগাযোগ ব্যবস্থাগুলো তৈরি করতে পারছি। দেখো, এটি একটি তারবিহীন উপগ্রহ নেট চালিত বৈদ্যুতিক যন্ত্র, চলমান টেলিফোন যোগাযোগ ব্যবস্থা। ভারতে বর্তমানে এটি অতি জনপ্রিয়, বহুল প্রচলিত টেলিযোগাযোগ ব্যবস্থা। গ্রাহক সংখ্যা ভারতে প্রায় দ্বিতীয় স্থান, অর্থাৎ ১১০ কোটি মানুষ। আমাদের ১৪৬ কোটি মানুষের মধ্যে ১১০ কোটি মানুষের মধ্যেই কিন্তু এই মুঠোফোন, অর্থাৎ এই মোবাইল ফোন বা চলভাষ কিন্তু আমরা চালু রেখেছি, চালু করতে পেরেছি। অদূর ভবিষ্যতে আমরা এটা আশা করব যে আমরা এই ১৪৬ কোটি মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষের কাছেই এই পরিষেবা পৌঁছে যাবে খুব শীঘ্রই। এবার দেখো, ভারতে এই পরিষেবার উপর নির্ভর করে ১৯৯৫ সালে চালু হয়েছিল এই রাষ্ট্রায়ত্ত বিএসএনএল এবং বেসরকারি এয়ারটেল, ভোডাফোন, রিলায়েন্স পরিষেবা। দেখো, আজকে যেখানেই যাও সেখানে এয়ারটেল, যেখানে যাও সেখানে ভোডাফোন, রিলায়েন্স, সব পরিষেবা কিন্তু মানুষের হাতের মুঠোর মধ্যে নিয়ে এসে দিয়েছে। এবার আমাদের এই গুরুত্ব দেখো, খুব এর গুরুত্বটা কি? এর গুরুত্বের মধ্যে হচ্ছে অল্প সময় আমি যেখানেই থাকি, যে অবস্থায় থাকি না কেন, যোগাযোগ ব্যবস্থাকে কিন্তু করতে পারছি। আর বিভিন্ন সুবিধা দেখো, এই ইটিভি, অর্থাৎ ই ক্যামেরা, অর্থাৎ ভয়েস রেকর্ডিং, জিপিএস, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট পরিষেবা। আমরা আজকে যেখানে যে আমি বাজারে করতে যাচ্ছি, বাজারে একটা ১০ টাকার জিনিস কিনবো, তাও আমি কিন্তু এই মোবাইল ফোনের উপর নির্ভর করছি, অর্থাৎ ইন্টারনেটের উপরে নির্ভর করে কিন্তু চালাচ্ছি। আর তাছাড়া বড় বড় পরিষেবা, যা ব্যাংক থেকে রেল বা যে কোনো হাসপাতালে যেখানেই যাও না কেন, সেখানে কিন্তু এই পরিষেবা কিন্তু প্রধান ভূমিকা পালন করেছে। এবার আমি এর সাথে সাথে আরেকটু বলবো যে এখানে কিছু শব্দকোষ রয়েছে শেষ পাতায়, অর্থাৎ এই চ্যাপ্টারটা আজকে শেষ করব। অর্থাৎ এই ভারত চ্যাপ্টার, এত বড় চ্যাপ্টার, অর্থাৎ আমাদের এত বড় দেশ যেমন, এত বড় চ্যাপ্টারটাও কিন্তু খুব বড়। এখানেও কিন্তু এই যে ছোট ছোট দেখো, মনোরেল, উপদ্বীপ, আমি এখানে একটা কোশ্চেন শেয়ার করছি, উপদ্বীপ। দেখো, যে স্থলভাগের ৩ দিক জলভাগ দ্বারা বেষ্টিত তাকেই আমরা বলবো উপদ্বীপ। দেখো, এর মধ্যে থেকে পোতাশ্রয় রয়েছে, শিপিং ইন্ডিয়ান শিপিং লাইন রয়েছে, শিপিং লেন রয়েছে এবং মনোরেল রয়েছে। মনোরেলের কথা তো আমরা আগেই আলোচনা করেছি। তো এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, অর্থাৎ এই শেষ চ্যাপ্টার, শেষ পার্ট এটা, অর্থাৎ ভারত চ্যাপ্টারের শেষ পার্ট, অর্থাৎ ৫ নম্বর চ্যাপ্টার মানেই ভারত চ্যাপ্টার। ভারত চ্যাপ্টার মানেই 100% কোশ্চেন কমন। এই চ্যাপ্টারটা যদি আমরা সবাই মনোযোগ সহকারে পড়ি, তাহলে আমাদের সেকেন্ড সাবজেক্টিভ পরীক্ষা, যারা মাধ্যমিক সেকেন্ড সাবজেক্টিভ পরীক্ষা, যারা 10 যারা সেকেন্ড সাবজেক্টিভ পরীক্ষা দেবে, আর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের পক্ষে কিন্তু এটা খুবই গুরুত্ব লাভ করবে। তাই আমি বলবো যে এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো আমি আগে শেয়ার করেছি, সেগুলো তো অবশ্যই পড়বে। আজকে যে কোশ্চেনগুলো শেয়ার করব, শুধু কোশ্চেনই নয়, কোশ্চেনের সাথে সাথে পাশাপাশি আমি উত্তরগুলোও লিখে রেখেছি, কারণ আমাদের মাধ্যমিক পরীক্ষাটা খুব কাছে। তাই ২০২৬ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের কিন্তু এটা খুব সুবিধাজনক ভূমিকা লাভ করবে। তাই আমি বলবো এই কোশ্চেনগুলো তোমরা পড়বে ভালো করে, তাহলে অবশ্যই এখান থেকে কমন পেয়ে যাবে। আর এছাড়াও এই চ্যানেলে আমি যে ভিডিওগুলো দিচ্ছি, তার মধ্যে থেকে যদি কোনো কোশ্চেনের উত্তর এখনো পাওয়া যায়নি, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তাহলে কিন্তু আমি সেই কোশ্চেনের উত্তর কমেন্ট বক্সের অনুযায়ী কিন্তু আমি ভিডিও করে তোমাদের কাছে পাঠিয়ে দেবো। তাহলে চলো, আমি যে কোশ্চেনগুলো আজকে শেয়ার করবো, সেই কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো, বোর্ডে আমি ২০টা কোশ্চেন লিখে রেখেছি। এই ২০টা কোশ্চেনের মধ্যে দেখো, ১ নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের ৪টি মেট্রোপলিটন শহর। আমি আগে আলোচনা করেছি দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতা। ২ নম্বর কোশ্চেন দেখো, স্ট্যান্ডার্ড গেজ রেল প্রকল্প কবে চালু হয়? অর্থাৎ ২০১৪ সালে চালু হয় এবং ১৫ সালে শেষ হয়ে যায়। ৩ নম্বর কোশ্চেন, ন্যাশনাল অথরিটি অফ ইন্ডিয়া রূপায়ণকাল কবে? অর্থাৎ রূপায়ণকালটা লেখো, অর্থাৎ ২০০৭ সালের ডিসেম্বর মাসে এটি চালু হয়। ৪ নম্বর কোশ্চেন দেখো, কোন পরিবহনকে উন্নয়নের জীবনরেখা বলা হয়? অর্থাৎ জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয়। অর্থাৎ আমাদের আমরা সেই সভ্যতার উষালগ্ন থেকে এই জলপথের উপর নির্ভর করে চলছি, আজও কিন্তু আমরা এই জলপথের উপরে নির্ভর করেই চলছি। ৫ নম্বর কোশ্চেন দেখো, ভারতের ব্যস্ততম ও প্রাচীনতম সড়কপথ কোনটি? NH-19, কলিকাতা থেকে দিল্লি পর্যন্ত।
6 নম্বর কোশ্চেন দেখো, ভারতের দীর্ঘতম সড়ক পথ কোনটি? NH44, অর্থাৎ শ্রীনগর থেকে কন্যাকুমারী রেখা পর্যন্ত। 7 নম্বর কোশ্চেন দেখো, ভারতের উচ্চতম সড়ক পথ কোনটি? অর্থাৎ এই উচ্চতম সড়ক পথ NH3, এটা NH3 উচ্চতম অঞ্চলে অবস্থিত, তাই হচ্ছে উচ্চতম সড়ক পথ ব্যবস্থা। 8 নম্বর দেখো, শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া কত সালে চালু হয়? 1961 সালে চালু হয়। 9 নম্বর কোশ্চেন, ভারতের দীর্ঘতম খালপথ কোনটি? অর্থাৎ খালপথের মধ্যেও কিন্তু যোগাযোগ ব্যবস্থা করা হয়েছে। তামিলনাড়ুর বাকিংহাম, অর্থাৎ এটা দীর্ঘ হচ্ছে 796 কিমি দীর্ঘ। 14 নম্বর দেখো, ভারতের দীর্ঘতম খালপথ কোনটি? অর্থাৎ হলদিয়া থেকে এলাহাবাদ পর্যন্ত, এটা হচ্ছে 1620 কিমি। 11 নম্বর, ভারতের বৃহত্তম সমুদ্র বন্দর কোনটি? চেন্নাই, তামিলনাড়ু। 12 নম্বর কোশ্চেন দেখো, ভারতের শুল্কমুক্ত বন্দর কোনটি? অর্থাৎ কান্ডালা, গুজরাট। এর মধ্যে দেখো, এই বন্দরে চলাচল করতে গেলে কোনো শুল্ক দিতে হয় না। বৃহত্তম শুল্ক বন্দর হচ্ছে কান্ডালা, গুজরাট। এবার 13 নম্বর, ভারতের কফি রপ্তানিকারক বন্দর কোনটি? অর্থাৎ নিউ ম্যাঙ্গালোর, কর্ণাটক। 14 নম্বর, ভারতের কয়টি রজ্জুপথ আছে? অর্থাৎ 114টি রজ্জুপথ আছে। 15 নম্বর, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া সদর দপ্তর কোনটি? এটা নতুন দিল্লিতেই অবস্থিত। 16 নম্বর, ভারতের বৃহত্তম রজ্জুপথ কোনটি? অর্থাৎ মুম্বাই এলিফ্যান্টা, এটা 8 কিমি দীর্ঘ। 17 নম্বর কোশ্চেন দেখো, ভারতের যোগাযোগ ব্যবস্থার মাধ্যমগুলি কি কি? দেখো, আমরা যোগাযোগ ব্যবস্থা জলপথ, স্থলপথ, রেলপথে তো করি, কিন্তু এই এক জোড়া যোগাযোগ ব্যবস্থা যেটা নিমেষের মধ্যে সম্পূর্ণ হয়, সেগুলো হচ্ছে মোবাইল ফোন। আমাদের সকলের কাছেই আছে। টেলিফোন সকলের বাড়িতেই প্রায় আছে। ডাক ব্যবস্থা, রেডিও, টেলিভিশন, ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে আমরা যোগাযোগ ব্যবস্থা করতে পারি। 18 নম্বর দেখো, BSNL চালু হয় কবে? অর্থাৎ 1995 সালে এটি চালু হয়। 19 নম্বর কোশ্চেন, উপদ্বীপ কাকে বলে? এই উত্তরটা হলো, 3 দিকে জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকেই বলা হয় উপদ্বীপ। শেষ কোশ্চেন, ভারতের প্রথম ইমেল চালু হয় কবে? 1971 সালে। অর্থাৎ আমরা এই 1971 সালকে খুবই গুরুত্ব দিই, কারণ হচ্ছে এই সময়তেই কিন্তু ইন্টারনেট ব্যবস্থা চালু হয়। তাহলে এই কোশ্চেনগুলো তোমরা একটা স্ক্রিনশট তুলে নেবে, যাতে তোমাদের সুবিধা হবে। আর কোনো কোশ্চেন যদি থাকে, আমার এই চ্যাপ্টারটা আমি আজকেই শেষ করে দিচ্ছি। অর্থাৎ ভারত চ্যাপ্টার, ক্লাস 10 জিওগ্রাফি সাবজেক্টের এই চ্যাপ্টার থেকে যদি কোনো কোশ্চেন তোমাদের থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, তাহলে আমি এর উত্তর অবশ্যই তোমাদের দেব। তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর আর প্রয়োজনীয় কোশ্চেন যদি তোমাদের চাওয়া থাকে, যে কোশ্চেনগুলো তোমরা উত্তর পাওনি, বা যে ধরনের কোশ্চেন তোমরা চাও, বা যে ধরনের ভিডিও তোমরা চাও, তাহলে কমেন্ট বক্সে লিখলে আমি অবশ্যই করে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, তাহলে কি হবে, বন্ধুরাও কিন্তু খুব সহজেই জেনে যাবে। দেখো, আমাদের এই ছাত্রছাত্রীদের মধ্যে কিছু কিছু ছাত্রছাত্রী আছে, তারা অনেক দুরবস্থার মধ্যে দিয়ে পড়াশোনা করে, তাদের কাছেও এই সংবাদটা পৌঁছে যাবে, তাহলে তারাও উপকৃত হবে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।